যে সমস্ত স্বনামধন্য পুরুষরা পতিতালয়ের দরজায় মাঝরাতে টোকা মারে সারা রাতের একটু আশ্রয়ের জন্য, সেই পতিতায় যদি সেই স্বনামধন্য পুরুষের দরজায় গিয়ে একটু আশ্রয় চায়, তাহলে সে কি তার জন্য দরজা খুলবে? নাকি সে বলবে ভদ্র বাড়ির দরজায় তোমাদের মতন পতিতাদের কোনো স্থান নেই, এটাই বলবে। অনেক পতিতা আছে যারা তার কাস্টমারকে বোঝায় যে বাবু, কেন তোমরা এই খারাপ জায়গায় আসে বলো তো? তোমাদেরও তো ঘর সংসার আছে, তোমাদেরও তো ছেলে বলে আছে, যাও না বাবু, গিয়ে তাদের সঙ্গে সুখে সংসার করো। কেন এই অন্ধকার নোংরা গলিতে তোমরা রাত কাটাও? কোনো পুরুষ মানুষ কোনো পতিতাকে পাশে বসিয়ে কখনো বুঝিয়েছে যে তোমরা কেন এই পচা জায়গায় পড়ে আছো? চলো না, চলো তোমাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিই। চলো তোমাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে সমাজে আমার স্ত্রীর মর্যাদা দিই। ঠিক সেরকমই একটা গল্প। একজন পুরুষ মানুষ পতিতালয়ে আসতো নিয়মিত। সেই পতিতা তাকে বোঝাতো এইখানে না আসার জন্য, সে যাতে সুখে সংসার করতে পারে সেই পরামর্শও দিত। তার স্ত্রীকে সে যেন না ঠকায় সেই কথাও বারংবার বলেছে। কিন্তু ওই যে পুরুষ মানুষ, তাদের তো আবার ঐশ্বর্য না হলে চলে না, বিশেষ করে ঐশ্বর্য নারীর শরীর। সে কিছুতে এই সমস্ত বারণ শুনত না। সেই পতিতার পেছনে সে প্রচুর অর্থ ব্যয় করত, এক এক দিন এক এক রকম উপহার দিত। এই করতে করতে সেই পুরুষটির অর্থের টান পড়ল। কিন্তু সে তো পুরুষ মানুষ, পুরুষ সিংহ, সে তার প্রেয়সীর কাছে আসবে খালি হাতে কি করে আসে? একদিন সেই পুরুষটি একটি গলার সোনার নেকলেস সেই পতিতাকে উপহার দিয়ে বলল, তুমি খুশি তো? সেই পতিতা বললেন, হ্যাঁ আমি খুব খুশি। তো পুরুষটি বলল, চলো তোমাকে আমি নিজের হাতে পরিয়ে দিই। তারপরে পুরুষটি সেই নেকলেসটি পতিতার গলায় পরিয়ে দিলেন। পতিতার গলায় যখন নেকলেসটি পুরুষটি পরাচ্ছিলেন, তখন সেই পতিতা লক্ষ্য করলেন নেকলেসের মধ্যে কিছু চুল জড়িয়ে আছে। তার বুঝতে বাকি আর কিছু থাকলো না। যাকে সে চুপ করে গেল, আর অপলক দৃষ্টিতে সেই পুরুষ মানুষটির দিকে সে তাকিয়ে থাকলো। এর কয়েকদিন পরে সেই পুরুষ মানুষটি একটা পায়ের নূপুর নিয়ে এসে সে পতিতাকে বলল, প্রেয়সী, এই দেখো তোমার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি। এই নূপুরটা যখন তুমি পায়ে পরবে, কত সুন্দর ঝনঝন করে শব্দ হবে, আমার মনটা শান্তিতে ভরে যাবে। আসো তোমার পায়ে আমি এই নূপুরটি পরিয়ে দিই। তারপরে সে পুরুষটি পতিতার পায়ে নূপুরটি পরিয়ে দিলেন। ঠিক তখনই পতিতা লক্ষ্য করলেন পায়ের নূপুরে কিছুটা সাবান লেগে আছে। পতিতার বুঝতে আর দেরি হলো না। তারপরে আরও কিছুদিন এইভাবে গেল, ছোটোখাটো উপহার দিয়ে। এরপরে একদিন সেই পুরুষটি একটা আংটি নিয়ে আসলো। আংটি নিয়ে এসে সেই পতিতাকে বলল, প্রেয়সী, এই নাও তোমার জন্য আমি একটা সোনার আংটি উপহার নিয়ে এসেছি। তখন পতিতা বললেন, বাবু, তুমি যে রোজ এত এত টাকার উপহার আমাকে দিচ্ছ, কেন বলো তো? আমাকে এত কিছু না দিয়ে তুমি তো মাঝে সাঝে তোমার স্ত্রীকেও কিছু উপহার দিতে পারো। তখন সেই পুরুষ মানুষটি উত্তরে বললেন, ঘরের বউদের আবার কিসের উপহার, তারা এমনি সুখে আছে।
স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, আর তাদের কী চাই? আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে সারা রাত থাকতে দাও, কত যত্ন করো, আমাকে কত খুশি করো, আমাকে আনন্দে রাখো, আর আমি এই কর্তব্যটুকু করবো না? নাও তো নাও, অত কথা না বাড়িয়ে আঙুলটা দাও দেখি, তোমার আঙুলে আমি এই আংটিটা পরিয়ে দিই। তারপরে সেই পতিতা যখন তার বা হাতটা বার করে দিল, তখন সেই পুরুষটি আংটিটা নিয়ে তার আঙুলে পরানোর চেষ্টা করছে, কিন্তু কোনো আঙুলেই সেই আংটিটা যাচ্ছে না, সব আঙুলেই ছোট হয়ে যাচ্ছে। এমনকি ছোট কেড়ে আঙুলটাও সেই আংটিটার উপযুক্ত না। কত চেষ্টা করছে, কত কসরত করছে, কিছুতেই আংটিটা সেই পতিতার আঙুলে যাচ্ছে না। পতিতার বুঝতে আর দেরি হলো না। সে বলল, বাবু থাক থাক, আর চেষ্টা করতে হবে না, এই আংটিটা আমার আঙুলের জন্য না, তুমি বরঞ্চ এটাকে সঙ্গে করে নিয়ে যাও। তখন সে পুরুষটি বলল, না না, তাই কখনো হয় নাকি? আমি তোমার জন্য নিয়ে এসেছি উপহার, সেই উপহার আমি কেন নিয়ে যাব? তুমি বরঞ্চ তোমার কাছেই রেখে দাও। তখন সেই পতিতা আংটিটাকে নিয়ে চোখে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো। তার বুঝতে দেরি হলো না, সে অনেক যত্ন করে বুকের কাছে আংটিটা ধরে তারপরে সে তুলে রেখে দিল। এর কয়দিন পরে সেই পুরুষটি আবার পতিতার কাছে আসলো, এসে বলল, কি গো প্রেয়সী, অনেকদিন তোমাকে কোনো উপহার দিই না। প্রেয়সী তখন বলল, বাবু আমাকে যে তুমি অনেক কিছু দিয়েছো, গলার হার দিয়েছো, পায়ের নুপুর দিয়েছো, আমার হাতের চুড়ি তো তুমি দিলে না। পুরুষ মানুষটি বললেন, ঠিক আছে, তোমাকে আমি হাতের চুড়ি উপহার দেব। তার পরের দিন, ঠিক তার পরের দিন, সেই পুরুষটি দুজোড়া চুড়ি নিয়ে গিয়ে সেই পতিতার সামনে উপস্থিত হলেন। গিয়ে বললেন, দাও তো, তোমার হাত দুটো বাড়িয়ে দাও, চুড়ি দুটো তোমাকে আমি পরিয়ে দিই। যখনই সেই পুরুষটি পতিতার হাতে চুড়িটা পরিয়ে দিচ্ছে, তখন সেই পতিতা লক্ষ্য করল এই চুড়িটা কত নোংরা, মনে হচ্ছে যেন কারো ব্যবহার করা জিনিস, সবসময় মনে হয় কেউ এটা পরে থাকতো। তার আর বুঝতে দেরি হলো না, সে চুড়িটা পরে কেমন যেন মন মরা হয়ে গেল। এরকম প্রতিদিনই সেই পুরুষটি আসে পতিতালয়ে। একদিন সেই পতিতা বলল, বাবু তুমি আমাকে বিয়ে করবে? সেই পুরুষটি তখন বলল, আমার অনেক কাজ আছে, আমি এখন আসি, হ্যাঁ, তোমার প্রশ্নের আমি অন্যদিন উত্তর দেবো। বলে সেই পুরুষটি চলে গেল। তারপরে একদিন পুরুষ মানুষটি পতিতালয়ে এসে বসে আছে, সে ঘর থেকে কিছুতেই বেরোচ্ছে না। তখন বারবার সেই পুরুষটি ডাকছে, এসো, অনেক রাত হয়ে গেল, তুমি আমাকে আনন্দ দাও, আমাকে মজা দাও। তখন সেই পতিতা হাতে দুটো শাখা পরে, তারপরে চুড়ি, গলার হার, নুপুর, কপালে একটা লাল বড় টিপ পরে সেই পুরুষটির সামনে উপস্থিত হলেন। পুরুষটি দেখে বলছে, এ তুমি কি ভাবে এসছো, কি সাজে এসছো, কি পোশাকে এসছো? তখন এই পতিতা বললেন, কেন বাবু, আমাকে তোমার পছন্দ হচ্ছে না? আমাকে তোমার বউর মতন মনে হচ্ছে না? তা বাবু, তুমি তো আমাকে কত কিছু উপহার দিয়েছো, কত গয়না, আমাকে একজোড়া শাখা উপহার দাও তো। আর শোনো, কালকে আসার সময় না বাজার থেকে এক কৌটো সিঁদুর কিনে নিয়ে আসবে, এটাও আমাকে উপহার স্বরূপ দাও। যে এই কথাটা বলেছে, তখন পুরুষ মানুষটি লাফ দিয়ে উঠেছে, উঠে বলছে, কি যাতা কথা বলছো? হ্যাঁ, তুমি একটা বাজারের মেয়ে, তুমি বেশ্যা, তুমি কারোর বউ হওয়ার উপযুক্ত নও। তোমার এত বড় সাহস হয় কী করে যে তুমি আমার বউ হতে চাও? আমার ঘরে বউ আছে, বুঝেছো? সে হচ্ছে সতী সাধ্বী, তার জায়গায় তুমি নিতে চাও? কি আজে বাজে কথা বলছো? স্ত্রী মানে কি জানো? স্ত্রীর জায়গা ঘরে, স্ত্রী ঘরের লক্ষ্মী, তাকে সম্মান করতে হয়। আর তোমরা তো বাজারের মেয়ে,
রাস্তার মেয়ে তোমরা, তোমাদের বাস এই অন্ধকার কুঠিরে। তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য? এত বড় সাহস! আমার স্ত্রীকে আমি সম্মান করি, আমার স্ত্রীকে আমি ভালোবাসি, তার জায়গায় কেউ নিতে পারবে না। হ্যাঁ, এই কথাটাই সত্যি। পুরুষ মানুষ যতই পতিতালয়ে সারা রাত মুখ থুবড়ে পড়ে থাকুক না কেন, তাদের ঘরের যে স্ত্রী থাকে তাদের কখনো বাইরের নোংরা মহিলার মুখে তাদের নাম সহ্য করতে পারে না। অথচ এই যে পতিতা যারা পতিতালয়ে পড়ে আছে, কাজ করে, তারাও তো কারোর ঘরের বউ, কারোর বাড়ির মেয়ে। তারা হয়ে গেল বারবনিতা। তাদের জন্য কোনো পুরুষের দরজায় জায়গা নেই, তাদের জন্য কোনো সামাজিক মর্যাদা কোনো পুরুষ তাদের মাথায় তুলে দেয় না। অথচ ঘরের বউ প্রতিনিয়ত পতিতা হয়ে যাচ্ছে, সেই খবর কি রাখে? বাইরের মেয়ে যদি খারাপ কাজ করে, সে নোংরা, সে পতিতা। আর ঘরের বউ যদি এই রাস্তায় নামে, তখন সেও কি বাইরের মেয়ে, নোংরা মেয়ে, পতিতা হয়ে যায়? তারাও তো কারো না কারোর ঘরের বউ। বোন সেই পতিতা বলল, তোমার বউ যদি সতীসাধ্যী হয়, তোমার বউ যদি ঘরের লক্ষ্মী হয়, তাহলে তুমি কেন বাবু তার গায়ের এক একটা করে গয়না খুলে নিয়ে এসে আমাকে উপহার দিয়েছ? তখন সে পুরুষ মানুষটি বললেন, আমি তোমাকে বলেছি যে এইগুলো আমার স্ত্রীর গয়না? হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলবে না, তুমি কি করে বুঝলে? তখন সেই পতিতা বললেন, তুমি বাবু যা যা উপহার আমাকে দিয়েছ, সেই উপহারে তোমার স্ত্রীর চিহ্ন আমি দেখতে পেরেছি। এই তোমরা পুরুষ মানুষ, তোমরা অন্যের বউকে, অন্যের বাড়ির মেয়েকে পতিতা বানিয়ে দিচ্ছ। কিন্তু যদি তোমার বাড়ির বউ এরকম হয়, তখন কেমন লাগবে? আমিও তো কারো বাড়ির বউ, আমিও তো কারো বাড়ির মেয়ে। একজন মেয়ে যখন পতিতা হয়, তখন তাকে কোনো পুরুষ তার ঘরে স্থান দেয় না। কিন্তু একজন স্ত্রী যদি পতিতা হয়, তখন পুরুষ মানুষদের এত বিচার, এত বিবেচনা কোথায় থাকে? যারা পতিতা তারাও তো ঘরের বউ, তারাও তো কারো না কারো মেয়ে। তাহলে তাদের দরজায় এই সমস্ত পুরুষের স্থান কেন? এই পুরুষদের দরজায় তাদের জায়গা নেই কেন? কেন তারা নিজের স্ত্রীর গায়ের গয়না খুলে এই সমস্ত পতিতাদের খুশি করে? কেন তারা তার স্ত্রীকে গিয়ে বলতে পারে না যে আমি তোমাকে ছাড়া কোথাও যাব না? তাহলেই তো তারা খুশি হয়ে যায়। চাই না তাদের গয়না, চাই না তাদের দামি দামি জিনিস, শুধুমাত্র সারা রাতটা যেন তার স্বামীর সঙ্গে তার পাশে বুকে মাথা রেখে ঘুমাতে পারে, এইটুখানি তো চাই।